খাবো কি আমি আনহেলদি খাবার খাবো, সেটাও কিন্তু আমাদের মনের উপরে ডিপেন্ড করে। যখন আমরা স্ট্রেস থাকি, যখন আমরা অ্যাংজিয়াস থাকি, তখন অনেকে বেশি খাবার খেয়ে ফেলি, অনেকে খাবার খাওয়া বন্ধ করে দিই। আবার ওই স্ট্রেস অবস্থায় এবং অ্যাংজিয়াস অবস্থায় আমরা যে খাবারটা খাই, তখন কিন্তু ল অফ অ্যাট্রাকশনের রুল অনুযায়ী আমরা না ওই সিচুয়েশনটাকে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি। আমরা হয়তো বুঝতে পারি না যে আমাদের হয়তো কোথাও যাওয়ার আছে। আমি এটা অনেক আগে আমার নিজের ব্যক্তিগত জীবনেও অনেকবার ফিল করেছি, যে আমি যখন দূরে সার্ভিস ছিল, যখন আমাকে সকাল 8টা সাড়ে 8টায় বাস ধরতে হতো, সেই কোনো রকমের নাকে মুখে ঢুকিয়ে দৌড়তাম। কিন্তু সেই খাবারটা না শরীরের কাজে লাগতো না। দেখা যেত যে বাসে উঠে ট্রেনে উঠে তখন ঘ্যাও ঘ্যাও করে ঢেকুর উঠছে, টক টক ঢেকুর উঠছে, বা হয়তো কখনো বমি হচ্ছে, কখনো পেটের গন্ডগোল হয়ে যাচ্ছে, এইরকম হয়। তো শারীরিক সুস্থতাটা নির্ভর করে মানসিক সুস্থতার উপরে, এবং মানসিক সুস্থতাটাও শারীরিক সুস্থতার উপরে নির্ভর করে। যদি আমরা শারীরিকভাবে অসুস্থ হই, হয়তো জ্বর সর্দি কাশি, বা হয়তো আরো অন্যান্য কোনো সমস্যা আছে শরীরে, তখনও কিন্তু আমরা সেই কারেজটা, সেই উৎসাহটা পাই না নিজেকে আনন্দে রাখার, নিজেকে ভালো রাখার। কি তাই তো? আপনারা একমত তো আমার সাথে? তো সেই জন্য আমি আজকেও আমাদের গ্রুপে সকালবেলা একটা লাইভ করে বলেছি যে শব্দ হলো ব্রহ্ম। শব্দ হলো ব্রহ্ম। ল অফ অ্যাট্রাকশনের রুল অনুযায়ী আমরা যে সমস্ত কথাবার্তা বলি, যে শব্দগুলো ব্যবহার করি, আমাদের শরীরের জন্য, আমাদের সম্পর্কের জন্য, আমাদের আর্থিক অবস্থার জন্য, সেইটাই না আমরা আমাদের জীবনের টেনে নিয়ে আসি, ডেকে নিয়ে আসি, ইনভাইট করে নিয়ে আসি, আমাদের অজান্তে হয়ে যায়। অনেকে আছে আমাদের চারপাশে যাদের হয়তো একটুখানি শারীরিক কোনো সমস্যা হয়েছে, কিন্তু তারা না ওটাকে অনেক বড় করে প্রেজেন্ট করতে ভালোবাসেন, যে আমার তো এই হয়েছে, আমার ওই হয়েছে। কিন্তু তারা জানেন না যে আমরা এইভাবে আমাদের জীবনে ওইটাকে ডেকে নিয়ে আসছি। অনেকের আর্থিক সচ্ছলতা আছে, হয়তো অসুবিধা নেই, প্রতিদিনের জীবনে যেটুকু প্রয়োজন সেটুকু হয়ে যায়, কিন্তু লোকজনের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য হোক, বা তার রং বিলিভ প্যাটার্ন থেকে হোক, আমরা কিন্তু বলি আমার খুব অভাব, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার সেটা নেই, আমাকে এই কাছে চাইতে হয়, এই করতে হয়, এই করতে হয়, এরকম করে আমরা না বলি এবং ভাবিও। তার ফলে আমাদের কিন্তু স্কারসিটিটা বেড়ে যায়, ওই অভাবটা বেড়ে যায়। এগুলো সব রিসার্চের রেজাল্ট। এগুলো সব রিসার্চের রেজাল্ট। আমরা সম্পর্ক নিয়েও অনেক সময় হয়তো সেই রকম সম্পর্কে সমস্যা নেই, কিন্তু আমরা লোকজনের কাছ থেকে একটু বেশি সিম্প্যাথি পাওয়ার জন্য হোক, বা গল্প করার ছলে বলতে হবে আর পাঁচজন বলছে, তাদের সাথে সুর মিলিয়েও অনেক সময় ভুল বলে ফেলি। আমরা জানি যেটা আমাদের মধ্যে নেই, কিন্তু তবুও ওই যে বলে না যে সঙ্গ দোষে শতগুণ নাশে, একটা কথা আছে আমাদের সোসাইটিতে। তো সেই রকম হয়ে যায়। কেউ বলছে আমাকেও তো কিছু বলতে হবে, সেজন্য আমরা অনেক সময় এই ধরনের নেগেটিভ কথা, নেগেটিভ শব্দ ব্যবহার করে ফেলি। আর আলটিমেটলি ওটাই আমাদের জীবনে ঘটে। ম্যাক্সিমাম সময় দেখবেন দুধের ক্ষেত্রে তো খুব হয়, দুধের ক্ষেত্রে, ডালের ক্ষেত্রে, ভাতের ফ্যানের ক্ষেত্রে খুব হয়। দেখবেন হয়তো বসিয়ে দিয়ে কমিয়ে দিয়ে গেছি, পড়ছে না, কিন্তু যেদিনই ভাববো যে দুধ পড়ে যেতে পারে, আমাকে একটু বেশি সিরিয়াস থাকতে হবে, ঠিক যে মুহূর্তে দুধ পড়বে সেই মুহূর্তে কিন্তু আমরা সরে যাই, দেখা গেছে দুধটা পড়ে গেছে। আমার সঙ্গে তো এটা অনেকবার হয়েছে। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি বন্ধ করতে পারতাম, আমি দেখছি, কিন্তু দুধটা পড়ে গেল সামনে। মানে ওই মুহূর্তটা আমরা না অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই। এটা কেন হয়? না সেলফ অ্যাফার্মেশনের জন্য। এই যে দুধটা বসানোর সময় ভাবলাম
যে দুধটা পড়ে যেতে পারে, আমাকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, বা দুধটা যাতে না পড়ে সেজন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে না ইউজ করলাম, এটাও কিন্তু আমাদের জীবনে সেই নেগেটিভ ইন্টেনশনটাকে ক্রিয়েট করে, অ্যাট্রাক্ট করে। সেই জন্য আমাদেরকে শব্দ চুজ করতে হবে। আমি বারবার বলি, যে ঘটনাটা আমি আমাদের জীবনে চাই না, সেটা কখনো শুনবো না, বলবো না, ভাববো না, কখনো না। তো আমরা শারীরিক ভাবে সুস্থতার জন্য অনেকে অনেক কিছু করি। ঠিক ভুল আমি কোনো জাজমেন্ট করছি না, ঠিক ভুল বলে হয় না কিছু। যে কোনো জিনিস একজনের জন্য ঠিক, আরেকজনের জন্য ভুল। কিন্তু আমার জন্য যেটা ঠিক, সেটা আমাকে করতে হবে। হতেই পারে যে একজনের জন্য একটা খাবার তার জন্য হয়তো ঠিক, কিন্তু সেটা আমার জন্য ভুল, আমার জন্য সহ্য হচ্ছে না, আমার অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা আমি খাবো না, সে হতেই পারে সে খেতে পাচ্ছে, সে খাচ্ছে। তো আমরা আজকে কিছু হেলথ অ্যাফার্মেশন প্র্যাকটিস করব, হ্যাঁ? সবাই একটু চোখটাকে বন্ধ করে ফেলি, শান্ত হয়ে একটা জায়গায় বসে যাই, দিয়ে চোখটাকে বন্ধ করে ফেলি, একটু রিল্যাক্স হয়ে যায় প্রথমে। আমরা সারাদিন অনেক কাজের সাথে যুক্ত ছিলাম, অনেক মানুষের সংস্পর্শে এসেছি, যে নেগেটিভ এনার্জি গুলো আমাদের সাথে চলে এসেছে, সেগুলোকে আমরা রিলিজ করে ফেলি। আমরা প্রথমে রিল্যাক্স হয়ে যাই, গভীর ভাবে শ্বাস নেব, গভীর ভাবে শ্বাস নেব, ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। শ্বাস নেওয়ার সময় নাক দিয়ে শ্বাস নেব, হ্যাঁ? আর রিলিজ করার সময় মুখ দিয়ে শ্বাস ছাড়বো। ব্রিদ ইন, নাক দিয়ে শ্বাস নেব, আর মুখ দিয়ে শ্বাস ছাড়বো। ব্রিদ আউট। শ্বাস ছাড়ার সাথে সাথে ভীষণ ভাবে রিল্যাক্স ফিল করব। পায়ের নখ থেকে শুরু করে গোড়ালি, হাঁটু, কোমর, থাই, আমাদের পেটের লোয়ার পোর্শন, পেটের সমস্ত অর্গান গুলো একদম ধীরে ধীরে শিথিল করে দেবো শ্বাস ছাড়ার সাথে সাথে। বুক, আমাদের লাং, কাঁধ, কনুই, কবজি, হাতের আঙ্গুল, গলা, সম্পূর্ণ রিল্যাক্সড হয়ে গেছে। আমাদের মুখ, কান, নাক, চোখ, গাল, কপাল, থুতনি, মাথা, সমস্ত শরীরের মাসেল গুলো একদম রিল্যাক্স হয়ে গেছে। আমরা এখন টোটালি রিল্যাক্সড ফিল করছি, সম্পূর্ণ রিল্যাক্স। এই অবস্থায় আমার শুনে শুনে সবাই মিলে আবার একসাথে বলবো, আমি সুস্থ এবং সবল। প্রতিদিন আমার শরীর আরো ভালো হচ্ছে। আমি সুস্থ এবং সবল। প্রতিদিন আমার শরীর আরো ভালো হচ্ছে। আমার শরীর এবং মন সুস্থ থাকার জন্য আমি সর্বদা প্রস্তুত।
শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার জন্য যা সুযোগ আসে আমি নিঃশর্তভাবে ওপেনলি অ্যাকসেপ্ট করি। আমি শক্তিশালী, আমি সুস্থ, আমি খুব সুখী। আমার শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সুন্দর রাখার জন্য যা সুযোগ আসে আমি নিঃশর্তভাবে ওপেনলি সেই সুযোগ গ্রহণ করি। I accept all those opportunity. আমার শরীর এবং মন সর্বদা শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ। আমার শরীর এবং মন সর্বদা শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ। আমার শরীরের প্রতিটি কোষ সুস্থ, আনন্দিত এবং প্রাণোচ্ছল। আমার এই সুস্বাস্থ্যের জন্য আমি আমার পরমেশ্বরের কাছে গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার এই সার্বিক সুস্থতার জন্য পরমেশ্বরের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সম্পূর্ণ সুস্থ। আমার শরীরের প্রতিটি কোষ সুস্থ, আনন্দিত এবং প্রাণবন্ত। প্রত্যেকটা শব্দকে গভীরভাবে অনুভব করব। প্রত্যেকটা শব্দকে হার্ট থেকে ফিল করব। শরীরে যেন শিহরণ বয়ে যাবে। আমার শরীর এবং মনকে সর্বদা সুস্থ রাখার জন্য আমি সব সময় প্রস্তুত। আমার শরীর এবং মন সর্বদা শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ। আমার শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য আমি সমস্ত সুযোগকে নিঃশর্তভাবে ওপেনলি রিসিভ করি, গ্রহণ করি। I love myself. I am whole, perfect and complete.
I love myself. I am whole, perfect, and complete. আমার এই শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার জন্য আমি আমার পরমেশ্বরের কাছে গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি এখন সর্বাঙ্গীনভাবে শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ। সর্বাঙ্গীনভাবে আমি শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ। সর্বাঙ্গীনভাবে আমি শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ। এই শব্দগুলোকে একটু সময় ধরে গভীরভাবে অনুভব করি, ভিজুয়ালাইজ করি যে আমি সামগ্রিকভাবে, সর্বাঙ্গীনভাবে শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ। আমার এই সর্বাঙ্গীন সুস্থতার জন্য পরমেশ্বরের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। একটুক্ষণ ধরে এটাকে ফিল করব আমরা। চোখ বন্ধ করে একটু সময় ধরে ফিল করব। চোখ কখন খুলবো আমি বলে দেবো। এই অনুভবের সাথে সাথে কয়েকটা গভীর শ্বাস নেব। শ্বাস যেন আমাদের নাভি পর্যন্ত পৌঁছে গেছে। শ্বাস নেওয়ার সাথে সাথে পেটটা খুলে যায়। এই অনুভূতিকে সাথে নিয়েই কয়েকটা ডিপ ব্রিদিং করব। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। আরেকটা গভীর ভাবে শ্বাস নেব। ব্রিদ ইন, ব্রিদ আউট।
এবার ধীরে ধীরে যে জায়গাটায় বসে আছি জায়গাটাকে একটু ফিল করব। ঘরের মধ্যে বাতাস, গন্ধ, এগুলোকে একটু অনুভব করব। হাতের আঙুলগুলো একটু নড়াবো। তারপরে ধীরে ধীরে হাতটাকে ঘষে আমাদের চোখে হালকা করে প্রেসার, হালকা করে চোখে প্রেসার দেব দুটো হাতকে ঘষে। ধীরে ধীরে দুটো হাত ঘষে হালকা করে চোখে প্রেসার দেব এবং হাতের দিকে তাকিয়ে প্রথমে চোখ খুলবো। এই যে অ্যাফার্মেশন গুলো প্র্যাকটিস করলাম, এগুলো আগেও দেওয়া আছে, হ্যাঁ। একই কথা যখন আমরা বারবার রিপিট করব, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড না আমাদেরকে পরিচালনা করবে এইভাবে চলার জন্য। এই জন্য বারবার এই শব্দগুলোকে খেয়াল করব, বারবার মনে করার চেষ্টা করব। মনে যখনই পড়বে তখনই বলবো। জল খাওয়ার সময় বলবো, খাবার খাওয়ার সময় বলবো, ঘুমানোর সময় বলে ঘুমবো, ঘুম থেকে ওঠার সময় বলে উঠবো, মনে মনেই বলবো। আর নিজের মধ্যে সব সময় যে জোরে জোরে বলতে হবে সেটা কোনো কথা নেই। যখন কেউ থাকবে না জোরে জোরে বলবো। হ্যাঁ, বলছি দাও। এবার অনেক সময় হয় কি যে লোকজন সবাই তো বুঝতে পারে না, সবার সামনে জোরে জোরে বলে না, একটু অসুবিধা হয়, তাই না? সেই জন্য আমরা যখন একা থাকবো, ফাঁকা থাকবো, তখন জোরে জোরে নিজেদেরকে অ্যাফার্মেশন গুলো দেব। আর যখন বাড়িতে সবাই থাকবে, তখন জল খাওয়ার সময়ে, খাবার খাওয়ার সময়ে, ঘুমানোর সময়ে, স্নান করার সময়ে, ঘুম থেকে ওঠার সময়ে বারবার এই কথাগুলোকে রিপিট করব। ঠিক আছে? তাহলে আমাদের এই চিন্তায় সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হবে, আমাদেরকে সেইভাবে পরিচালিত করবে, আমাদের জীবনে এইগুলোকেই বারবার ডেকে নিয়ে আসবে। ঠিক আছে হর্ষমতি, তুমি কিছু বলতে চাইছিলে, বলো। এই এফরমেশন গুলো একটুখানি হোয়াটসঅ্যাপে বা ইসেতে ফেসবুকে দিয়ে দিও। হ্যাঁ, এগুলো না ফেসবুকে আগে দেওয়া আছে। ও, হ্যাঁ, ফেসবুকে আগে দেওয়া আছে, তুমি একটু দেখে নিও। আর আমি গ্রুপে পারলে একবার পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ, আর কেউ কি কিছু বলতে চাই? কেউ যদি কিছু বলতে চায় তাহলে বলি, না হলে আজকের মতো আমরা এখানে কমপ্লিট করি। আবার কালকে আমরা একই সময়ে একসাথে আসবো। হ্যাঁ, ঠিক হ্যালো, আছে। বলছি ম্যাম, এটা আজকে আজকে থেকে শুরু হলো? না, এটা আমরা কয়েকদিন থেকেই করছি। ও, আমি মাঝখানে ছিলাম। কতদিন হবে? কতদিন হবে? 2 সপ্তাহের কাছাকাছি হবে। মাঝখানে আমি কয়েকদিন ছিলাম না, তখন বন্ধ ছিল। এটা সোম থেকে ও, শুক্র আমরা রেগুলার করব, শনি রবি বন্ধ থাকবে। হ্যাঁ। আর যদি হুম আমার হুম কখনো বাইরে কোনো অনুষ্ঠান থাকে তখন তো সেদিন বাধ্য হয়ে অফ রাখতেই হবে। হুম। হ্যাঁ। না করলে পরে আমাদের যে সারাদিনের যে একটা থাকে সেটা থেকে হালকা হয় শরীরটা আর কি।
একদমই তাই, সেই জন্যই আর আমরা করছি, সেই জন্য। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ বাসন্তী, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবো সবাই সারাদিন। কালকে সেশনে জয়েন করার আগে পর্যন্ত এই কথাগুলোকে নিজের সাথে বারবার বারবার বলবো, নিজেকে বারবার বারবার বলবো। হ্যাঁ, গৌরবাবু আপনার কিছু। কথাটা আমার মনেই থাকে। আপনি যে আপনার যে ক্লাসগুলো করি, আপনার কথাগুলো মানে মাথার মধ্যে ঘুরতেই থাকে। মানে অনেকটাই আমি আগের থেকে অনেকটাই চেঞ্জ করেছি নিজেকে। ওয়াও, গ্রেট গ্রেট, অসাম, থ্যাংক ইউ। গৌরবাবু কিছু বলতে চান, হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ চিনু বলুন। প্লিজ একটু শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এখানে সাউন্ডটা কমে গেল কেন হঠাৎ করে, আমি শুনতে। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। আর এই যেটা এই অ্যাফার্মেশন গুলো দিচ্ছেন এগুলো প্লিজ। হ্যাঁ তুমি ঠিক, তুই কি ও, হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। ও মেয়ে, আমি মনে হয় ওই চোখ বন্ধ করেছিলাম, ও স্পিকার অফ করে দিয়েছিলে তুমি। হুম। ওরাও হ্যাঁ, এখন যেটা থেকে ওদের ওদের জীবনেও না ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে, এই যে এই ছোট্ট বয়স থেকে তোকে শুনছে, ড্রাস্টিক চেঞ্জ হবে। হ্যাঁ বলুন বলুন। হ্যালো ম্যাম, বলছি কুকুর বলছে, অনেক চেঞ্জ হয়েছে এক্ষুনি মানে। এক্ষুনি ম্যাম বলছে তোর ম্যাম খুব কিউট মনে হচ্ছে, ইয়ে করে দিয়ে আদর করে দিয়ে এইসব বলছে আমাকে, আপন মনে বলে যাচ্ছে এক্ষুনি এইসব। আর বলছে স্যার কই, স্যারের ক্লাসটা করি তো মাঝে মাঝে হয়তো দেখে, ওই হ্যাঁ জন্য বলছে স্যার কই, আমি বলছি, এখন ম্যাম আছে, স্যার পরে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম, যেটা বলছিলাম, ওই আজকে স্কুল থেকে বেরিয়ে আমি একটা ফটো পাঠিয়েছি আমাদের গ্রুপটাতে। আচ্ছা। ওই অনেকগুলো কুকুরের ছানাগুলো শুয়ে আছে। আমার না ফটোটা দেখে খুবই ভালো লাগলো জানেন, যে আমি না, আমরা টোটো, ওই টোটো দাঁড়িয়ে থাকে গেটে, উঠবো, আমি ফটোটা তুলে নিলাম। আমার কিন্তু না একটু অন্যরকম ফিলিংস মনে হলো, কি সুন্দর ছটা বাচ্চা একটা একটার সাথে জড়িয়ে আছে। মানে বেশ আলাদা রকম হলো। আগেও দেখেছি, মানে ভালো লাগতো ছোট বাচ্চা, মানে কাছে যেতে ভয় লাগে যদি ওই খামচি টামচি দেয় বলে, কিন্তু বেশ ভালো ফিলিংস এলো। বাহ। আর যেটা আরেকটা যেটা বলবো, এই ক্লাস ইভিনিং এ তো সত্যি আপনার তো সেশন করি, কিন্তু এই এই টাইমটা করলে না একটা অন্যরকম আলাদা ইয়ে, সারাদিনের যে ইয়েটা অনেকটা রিলিফ হয়ে যায়। এটাই বলার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর। এই যে বলছেন না কুকুরের বাচ্চা দেখে ভালো লাগা, অ্যাকচুয়ালি এটাই তো আমাদের ইনার চাইল্ড না, এটাই তো আমাদের শিশু মনোভাব। যে তখন আমরা যেমন একটা শিশু না একটা গাছের যে কোনো একটা কালারহীন একটা ফুলকে দেখে, একটা ঘাসকে দেখে আনন্দ পায়। হ্যাঁ, তো এই জায়গাটায় ধীরে ধীরে আমাদের মধ্যে ইনক্রিজ হবে, সমস্ত জীবন থেকে সব দুঃখ দুর্দশা, সমস্ত সমস্যা সব দূরে চলে যাবে। আর একটা ম্যাম, ওইখানে না আমার আর একটা ফিলিংস এসেছিল তখন না, হিউম্যান বিং অ্যানিমেলের ডিফারেন্সটা আমি সরিয়ে রেখে, যেমন আমার ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে না অনেক সময়, ওকে জড়ি, তখন না আমার মনে হচ্ছিল যে বেসিক তো সবারই একই হয়ে যাচ্ছে। মানে ওটা যে অ্যানিম্যাল, ওরা কি সুন্দর একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে। আমি এরা যখন ঘুমায় আমি দেখি দুজন আছে, তখন কত এ, মানে সারাদিন এত ইয়ে করলো, তখন ওই টাইমটা তো অন্যরকম একটা আছে ঘুমন্ত অবস্থায়। ওইটা আমার কিন্তু একটা ফিল এলো, ওই জন্য বললাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, খুব সুন্দর শেয়ারিং, বিউটিফুল। বাসন্তী তুমি কিছু বলছিলে। বলছি যে গৌরবাবুর কথা বলছি, বলছি অনেকটাই চেঞ্জ হয়েছে। মানে আমার যা দেখে মনে হয় মানে ও প্রচন্ড রাগী রাগী ছিল, এখন কথায় কথায় হাসছে। এটাই বলবো। মানে আমার আমার ওই কুকুর ছানাগুলোর ছবিগুলো দেখে মানে দারুণ লেগেছে। আমি হচ্ছি বিড়াল কুকুরের ভক্ত, মানে আমার মাঝে মাঝে থ্যাংক ইউ মনে ম্যাম। হয় যে আমার ও, ঘর ভর্তি বিড়াল কুকুর রেখে দিব, এইরকমই মনে হয়। মানে ও, মানুষের থেকে তো শতগুণে ওদের কাছ থেকে রিটার্ন পাওয়া যায়, আদর ভালোবাসায় তো ওদের মানে আমরা জানা দিব, তারা তাদের থেকে অনেকটাই বেশি রিটার্ন পাওয়া যায়। তার থেকে মনে হয় যে আমার মানুষদের থেকে পশু পাখিদের ভালোবাসাটা, মানে আমরা ওখান থেকে কি বলবো, বিনা শর্তে অনেক কিছু জিনিসই পেয়ে যাই। ঠিক। মানে আমি এই সেশনটা যখন করতে আসি তখন দেখলাম কুকুর ছানাগুলোর ছবি দেখে আমার খুব ভালো লাগলো, মানে আমার থ্যাংক ইউ, দারুণ লেগেছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে উম, উম, আমার গত সব মানে
গত সপ্তাহে যে ক্লাস করছিলাম বলছিলাম হুম। আমি দুটো বিড়াল ছানা আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। উম উম, মানে এটা থার্ড টাইম। এর আগে একবার নিয়ে এসেছিলাম একটা বিড়াল ছানা। সেই বিড়াল ছানাটা এত কান্নাকাটি করলো, আমি ভাবলাম যে তার মার কাছ থেকে হয়তো কাছছাড়া করা হয়েছে বলেই হয়তো সেই জিনিসটা হচ্ছে। আমি দুদিন ছিল বিড়াল ছানাটা, রাত্রে তো কোলের ভিতরেই ঘুমাতো, তারপরে সারাদিন কেউ কেউ করে মানে ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম যে বাবা এটাই হয়তো আমার একটা মহাপাপ করছি, তার সন্তানকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি, যাকে বলেছিলাম তাকে দিয়ে আবার বিড়াল ছানা আমি বললাম তার মার কাছে ছেড়ে দিয়েছো। এবারে আমি ক্লাসে যে পড়াই, আমার স্টুডেন্টদের সাথেও কথা হয় যে কার বাড়িতে, গ্রামের দিকে সব স্টুডেন্টদের বাড়ি, কার বাড়িতে বিড়াল ছানা কুকুর ছানা এ সমস্ত বিষয়ে তাদের সাথে কথা হয়। তো আমার যে বিড়াল প্রীতির কথাটা, এটা আমার স্কুলের প্রায় স্টুডেন্টরা সব জানে। এবারে কি হয়েছে, এর আগে একবার আমাদের একটা স্টুডেন্ট ক্লাস 7-এর একটা মেয়ে, সে কি করেছে, সদ্য বিড়াল ছানাটা মনে হয় 2 সপ্তাহ খানিক হয়তো হয়েছে, চোখ ঠিকঠাক ফোটেনি, নিয়ে এসেছে। আমি বললাম এইটুকু বিড়াল ছানা, একে তো কোলে করে বসে থাকতে হবে, আমি স্কুল আসবো কখন, আমি বিড়াল ছানা নিয়ে কি করবো? তুমি নিয়ে যাও তোমার বাড়িতে তার মার কাছে ছেড়ে দিবে। এই পরীক্ষা শুরু হওয়ার আগে হঠাৎ একদিন আমি স্টাফ রুমে বসছি সকালবেলা, ফার্স্টে গিয়েই দুটো মেয়ে আমাকে বলছে, ম্যাডাম ম্যাডাম আপনি একটু আসুন। আমি বলছি বলো কি হয়েছে। বলছে ম্যাডাম আমরা না বিড়াল ছানা নিয়ে এসেছি, অনাথ বিড়াল ছানা, মানে তার মাও নেই বাবাও নেই। আমি মানে এর আগে আমি বলেছিলাম যে বিড়াল ছানাকে তার মার কাছছাড়া করা যাবে না। তো এবারে যে বিড়াল ছানা নিয়ে এসছে, বলছে তার মা নেই, মা ছেড়ে চলে গেছে। আর তাদের স্যার বলেছে যে বিড়াল ছানাকে তোরা রাস্তায় ছেড়ে দিবি, যে পারবে নিয়ে চলে যাবে। বলছে আমরা প্রত্যেকদিন পড়তে যেতাম, তাদেরকে খেতে দিতাম, তো এই বিড়াল ছানাগুলোকে দেখে আমাদের কষ্ট লাগছে, রাস্তায় হয়তো গাড়ি ঘোড়া চাপা পড়ে যাবে। যে ম্যাডাম ম্যাডাম তো বলেছিল উম, যে অনাথ মানে মায়ের কাজ ছাড়া করা যাবে না, আর এই বিড়াল ছানা তো মা নেই। দিয়ে দুটো বিড়াল ছানা এরকম ব্যাগে করে করে নিয়ে এসছে স্কুলে। দিয়ে তো ওরা কি করেছে, ক্লাসরুমের পেছন পাশে রেখেছে, রেখে তাকে বিস্কুট আর জল খেতে দিয়েছে। দিয়ে বিড়াল ছানা মাঝে মধ্যে, ম্যাডামরা তো কেউ কেউ জানে না যে এরকম যে বিড়াল ছানা স্কুলে এসছে। দিয়ে তারপরে মাঝে মধ্যে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে, পেছনের দরজা সব বন্ধ করে রেখেছে। তারপরে আমিও ভীষণ মানে অপ্রস্তুতে পড়ে গেছি। এবারে আমি তো তাদেরকে বলিনি যে বিড়াল ছানা তোমরা নিয়ে এসো, তারা সব। তারপরে কি হচ্ছে, স্কুল যখন যে দুটো বিড়াল ছানা এসছে, অনাথ বিড়াল ছানা হোক ঠিক আছে, ক্লাসে একদিন আমি মানে ক্লাস করতে করতে একবার আমি বলছি কি বিড়াল ছানা নিয়ে এসছো দেখি তো, যখন দেখি দুটো বিড়াল ছানা আছে, আমি বললাম আচ্ছা হোক। তারপরে যখন ওরা স্কুল ছুটি হয়ে গেছে, আমাকে একটা ব্যাগে করে একটা বিড়াল ছানা দিয়েছে, আর একটা বিড়াল ছানা আর একটা মেয়ে নিয়ে যাচ্ছে যে সে তাকে বাড়িতে রাখবে। তারপরে কি হয়েছে, দুটো বিড়ালকে যেই আলাদা করে দেওয়া হয়েছে, এও কাঁদছে, ম্যাও ম্যাও করছে, সেও ম্যাও ম্যাও করছে। আমি তখন মনে মনে হচ্ছি না, দুজন একসাথে ছিল, দুজনকেই একসাথে দাও। দিয়ে আমার মেয়েকে কিন্তু আমি ফোনে বলেছি, দেখ করছি তোর জন্য না একটা সারপ্রাইজ আছে, গেলে আমি তোকে একবারে অবাক করে দেবো। আর বিড়াল ছানা দুটো এত সুন্দর দেখতে, দুটোই লাল রঙের বিড়াল ছানা। দিয়ে আমি ব্যাগ নিয়ে এসে ছাদে 3 তলায় খুলে দিতে দুটো বিড়াল ছানা বেরিয়ে চলে এসেছে। আর বিড়াল ছানা দুটো এত সুন্দর, মানে আমি তাদেরকে কি করে রাখবো, মানে স্কুলে তো আমি মানে এরকম তো ভেবে যাইনি। এসে ফ্লিপকার্টের কার্টুনকে বক্স গুলোকে সমস্ত সুন্দর করে বিছানা করে দিলাম। তারপরে এই যে রং করা রঙের যে ঢাকনাগুলোকে ধুয়ে একটাতে দুধ দিলাম, একটাতে মুরব্বি কিরকম করে। তো ওদেরকে কি করলাম, এই যে বালি যে বলা হয়, অ্যালুমিনিয়ামের যে গামলাগুলো হয়, তাতে আমি কি করলাম, কিছু ঝুড়ো মাটি দিয়ে সেটাকেও সেট করে দিলাম, মানে যে তাদের একটা সংসার আমাকে করে দিতে হবে। আমি আমার মেয়েকে বলছি, দেখ করছি যে এরাও কিন্তু তোর ভাই বোন, এরাও কিন্তু আমাদের সাথে থাকবে, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। দিয়ে আমার মেয়েও খুব খুশি, সে তাকে উইন্ড চাইম দিয়ে খেলাচ্ছে। বিড়াল মানে সে দেখেছে ফোনে
একবার এদিকে ঘোরালে বিড়াল ছানা এরকম তাকাচ্ছে, আবার এদিকে তাকালে এরকম তাকাচ্ছে। আমি বললাম এবারে দুজন যে আছে, দুজন মিলে খেলাও খুব সুন্দর করছে। দিয়ে আমি বললাম যাক ভালো হয়েছে, আমার মেয়ে আর ফোন টিভির দিকে আর এত যাবে না, তাহলে একটা ভালো সময় কাটবে। আর আমার সত্যি কথা বলতে বিড়ালের প্রীতি এমন, ক্লাস 10-এ পরীক্ষার পর মামার বাড়ি গিয়েছিলাম, দিয়ে মানে বিড়াল ছানা হয়েছে, আমি বিড়াল ছানাকে আদর করবো গেছি, বিড়াল ছানাকে নিয়েছি, তার মা এসে আমাকে আঁচড়ে দিয়েছে, দিয়ে আমাকে 5টা ইঞ্জেকশনও নিতে হয়েছে। তো তবে থেকে আমার বিড়াল আমাকে রাখতে হবে, মানে বিড়াল দেখলেই আমার ভেতরে একটা যেন পাগলপন চলে আসে। কিন্তু কি হয়েছে জানেন, তারপরের দিন আমি স্কুল থেকে এসেছি, তাদেরকে খাওয়ানো টাওয়ানোর পর যে যার ঘুম পাড়িয়ে, মানে সবাই তার দুজন ঘুমিয়ে গেল বক্সের ভিতরে। আমি যেই রুমটায় বসছি এই রুমটার ঠিক দরজা মুখের কাছে ওদেরকে রাখা আছে। একটা হুলো বিড়াল এসে একটা বিড়াল ছানা তুলে নিয়ে গেল, এবং গোটা সিঁড়িটা রক্তের দাগ। মানে মানে চোখের সামনে থেকে কি করে একটা প্রাণী হত্যা হলো সে চোখে, মানে আমি নিমেষের মধ্যে নিঃশব্দে এসে একটা বিড়াল ছানা, মানে ওই বিড়াল ছানাটা, মানে দুটো বিড়ালের একটা মাত্র রাত্রি ছিল, ক্যারেক্টারিস্টিক দেখুন। উম ওই বিড়াল ছানাটা মানে সে একটু বড়র মতো আচরণ করতো। যে আরেকটা যে বিড়াল ছানা ছিল সে কি করতো, হাত পা ছড়িয়ে মানুষের মতো করে ঘুমাতো। আর এই বিড়াল ছানাটা কি করতো, তাকে গার্ড করে শুয়ে থাকতো, মানে সে তো তলায় শুতো, এ তাকে গার্ড করে শুয়ে থাকতো। আর এ যেহেতু উপরে ছিল, ওই হুলো বিড়ালটা কি করেছে, একে তুলে নিয়ে গেছে, এবং বিড়ালটা কোনো আওয়াজ করার সুযোগ পায়নি, মানে ওকে যে মুখে পুড়েছে তক্ষুনি মেরে দিয়েছে। মানে গোটা 3 তলা থেকে আমি যখন দৌড়ে যাই কোথাও দেখতে পেলাম না, গোটা সিঁড়িতে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। মানে আমি এতটাই ডিপ্রেশনে চলে গেছি, মানে আমার মেয়ে তো সারা সেদিন রাত্রে খায়নি, কান্নাকাটি। আর একটা বিড়াল ছানা কোথায় খুঁজে পাচ্ছি না। আমি যখন নিচে যাই আমার মেয়ে ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা সেই বিড়ালটাকে বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও। যখন দেখি পায়ের কাছে এই বিড়াল ছানাটা গিয়ে বসে আছে, তারপরে আমি যখন খুঁজে এলাম দেখতে পেলাম না, তখন ওই বিড়াল ছানাটাকে কি করব, এবারে সে তো কাজ ছাড়া হয়ে গেছে, সারা রাত কাঁদছে, তাকে কি করলাম, বিছানার ভিতরে ছিল না, কোলের ভিতর শুলো। তারপরে কোলের ভেতরে থাকছে না, কি হচ্ছে, জামার ভেতর দিয়ে বগলের তলায় ঢুকে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে ওর ভেতরে একটা জিনিস কাজ করছে, ওকে মনে হয় কেউ দেখতে পেয়ে যাচ্ছে, মানে কোলটাকে ও সেফ বলে মনে করতে পারছে না। মানে বিড়ালের মধ্যেও যে এমন ইমোশন, এমন যে জিনিসগুলো কাজ করে ভাবতে, মানে তখন বলছি না, মানে সমস্ত কিছু ভুলে গেছি আমি। এবারে আমি একটার পর একটা ফোন করছি পাগলের মতো, যে কেউ অন্তত বিড়াল ছানাটা নিক, না হলে কি হচ্ছে, ওই বুলু বিড়ালটা বারবার দরজা মুখে এসে বসে আছে যে ওই বিড়াল ছানাটাকেও নিয়ে পালাবে। আচ্ছা। তারপরের দিন আমার মেয়ের স্কুলের রেজাল্ট দেওয়া ছিল, বিড়াল ছানাটাকে একটা জায়গায় রেখে দরজা লাগিয়ে দিয়ে গেছি। আমার আর বিড়ালটা, ওই যে বিড়ালটা হুলো বিড়ালটা বারবার আসছে ওই বিড়াল ছানাটাকে নিয়ে যাবে। আমার মেয়ে বলছে মা তুমি তাড়াতাড়ি এসো, এ নিয়ে চলে যাবে। দিয়ে সেখান থেকে আমি ফিরে আমার রঙের মিস্ত্রি তাকে বলছে দিদি বিড়াল ছানাকে কি করব, তুমি দেবে, একজনের বাড়িতে 8-10টা বিড়াল আছে, তাহলে তাদের বাড়িতে ছেড়ে দেবো। আমি বললাম হোক তুমি যা করো, কিন্তু আমার বাড়িতে আর রাখা যাবে না। দিয়ে আমি আর মেয়ে মানে এসে 2টোর সময় আমরা বেরিয়েছি বিড়াল ছানা দেবো বলে, দিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি। দিয়ে বিড়াল ছানাকে, মানে মাত্র একদিনের অতিথি, কিন্তু সত্যি কথা বলতে মানে উম, আমার একটা খুব শখ ছিল যে আমি বিড়াল বা কুকুর পুষবো বাড়িতে, কিন্তু প্রত্যেকবারই ফেলিওর হয়েছে। এই যে বলছি না, মানে আকস্মিক ভাবে পেয়েছি কিন্তু আবার হারিয়েও ফেলেছি। মানে এটাই আমি বুঝতে পারলাম না যে আমি তো ওদেরকে গুড উইশ দিয়ে নিয়ে এসেছিলাম যে ওদেরকে আমার সন্তানের মতো রাখবো বলে, কিন্তু সেটা আমার সাথে কেন এই বিপর্যয়টা হলো, যে আমি পোষ্য রাখতে চাইছি কিন্তু আমি পোষ্য রাখতে পারছি না। এই জন্যই আপনাকে সেদিন বলবো বলছিলাম, এই কুকুর ছানার প্রসঙ্গে আজকে আমার বিড়াল ছানার কথাও বললাম। আমি ভেবেছিলাম আমার বিড়াল ছানাদের ভিডিও টিডিও করে পোস্ট করব। মানে সত্যি খুব সুন্দর বিড়াল ছানা ছিল। আমার মেয়েকে বলছি দেখ, আগের জন্মে মনে হয় ওদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল, সেই জন্যই হয়তো ওরা এসে আমাদের কোলের কাছে, মানে বিড়াল ছানাটা আমার মেয়ের কোলের কাছে ঘুমাচ্ছে, রাত্রিবেলা যে ঘুমিয়েছে, সারা রাত তো মিউ মিউ করছে। তারপরে কি করলাম, মেয়ে এক পাশে ঘুমাচ্ছে আমি এক পাশে ঘুমাচ্ছি, মাঝখানে পাশ বালিশ দিয়ে বিড়াল ছানা ঘুমিয়েছে, তারপরে আমি ঘুমিয়েছি। এইরকম অবস্থা।
সত্যি কথা বলতে আমার কুকুরছানাগুলো দেখে খুব ভালো লেগেছে। মানে সে আমার দেশি কুকুর হোক বিদেশি কুকুর হোক, মানে ছানা হলেই হলো, সে বিড়াল ছানা হোক আর কুকুর ছানাই হোক। অ্যাকচুয়ালি এটাই আমার শেয়ার করা। অ্যাকচুয়ালি কি হয় যে আমরা তো চাই, হুম, কিন্তু আরেকজনেরও তো চাওয়া থাকে না। আমাদের প্রত্যেকের সাথে তো আমাদের কর্ম যুক্ত হয়ে আছে। হ্যাঁ, এই কর্মের জন্যই এইগুলো ঘটে। আমাদের কিছু কর্ম আছে, কিছু পাস্ট কর্ম আছে, কিছু প্রেজেন্ট কর্ম আছে। সে পাস্ট কর্মটাকে সংশোধন করে নিতে হয়, আর প্রেজেন্টটাকে এম্পাওয়ার করতে হয়। এই যে আমরা এখানে অ্যাফার্মেশন প্র্যাকটিস করছি, আমরা মেডিটেশন করি, আমি সেশনে প্রচুর ব্রেক থ্রু দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এর মাধ্যমে আমাদের যে পাস্ট কর্ম আছে তারও কিছু কিছু আমরা কি কমপ্লিট করতে পারি, এবং তার সাথে সাথে আমাদের যে প্রেজেন্টটা আছে এই প্রেজেন্টটাকে আমরা এম্পাওয়ার করি যাতে আমাদের ফিউচারটা সুন্দর হয়। হ্যাঁ, এটাই হচ্ছে এর পেছনে কারণ। তো সেই জন্য, আর যে পশুদেরকে দেখে যে ভালো লাগে ওরা আমাদের সাথে যুক্ত হয়, আসলে ওদের প্রতি তো আমাদের কমপ্লেন বলো, ব্লেম বলো, এক্সপেকটেশন এগুলো সেরকম ভাবে থাকে না, না? সেই জন্য আমরাও হ্যাপি থাকি ওদের সাথে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের সাথে কোনো সম্পর্কে জড়ালে পরেই একটা এক্সপেকটেশন তৈরি হয়, একটা মানে অ্যাকসেপ্টেন্সের একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়, কিছু কমপ্লেন চলে আসে, ব্লেম চলে আসে, জাজমেন্ট হয়ে যায়। তখন না, সেই জন্য তখন আমরা আমাদের মধ্যে ওই অ্যাটাচমেন্টটা তখন থাকে না। একটা পশুর সাথে, পাখির সাথে যেভাবে আমরা ইমোশনালি কানেক্ট হয়ে যাই, অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি সেটা আমরা তো মুখে বলি, কিন্তু সে তো কিছু বলছে না, সে তার অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝাচ্ছে। এই জন্য মুখের কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভেতরে অনেক কিছু হতে পারে, কিন্তু একটা শব্দ মানুষের সারা জীবন মনে থেকে যায়, তাই না? সেজন্য শব্দটাকে খুব গভীরভাবে একটু পর্যবেক্ষণ করে, একটু বিবেচনা করে বলা। এজন্য আমাদের শান্ত থাকা খুব প্রয়োজন। আমরা যখন টাফ সিচুয়েশন যখন কোনো ফেস করি, তখন না আমাদের মুখ থেকে অনেক শব্দ চলে আসে, আমরা হয়তো বলতে চাই না, পরে আমরা রিয়েলাইজ করি যে না, আমরা এটা ঠিক বলিনি। কিন্তু সেই মুহূর্তে যদি শান্ত থাকা যায়, জাস্ট নিজের মাইন্ডটাকে একটু চেঞ্জ করে নেওয়া যায়, মানে ওই সিচুয়েশনের বাইরে অন্য কিছু চিন্তা করছি আমরা, তাহলে কিন্তু মাইন্ডটা শিফট হয়ে যাবে। বা ওই মুহূর্তে ওই জায়গাটা থেকে জায়গাটা চেঞ্জ করে নিলাম, তাহলে কিন্তু আমরা পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিসের বিষয়, এগুলো একদিনে হয় না, একটু কনসিয়াস থাকতে হয়, অ্যাওয়ারনেসটাকে ধীরে ধীরে বাড়াতে হবে। তাহলেই এই জায়গাগুলো, যেমন একটা পশু, একটা পাখি, গাছপালার সাথে যেমন আমরা কানেকশন ফিল করি, সেরকম প্রত্যেকটা মানুষের সাথে আমাদের কানেকশন, সকলের সাথে। পৃথিবীতে যত লিভিং জিনিস আছে, নন লিভিং জিনিস আছে, প্রত্যেকের সাথে আমাদের আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, আমাদের ইনার সেলফের সম্পর্ক। কিন্তু আমরা সেশনগুলো অ্যাটেন্ড করে বুঝতে পারছি যে যখন আমাদের ভেতরে কমপ্লেন আসে, ব্লেম আসে, কম্প্যারিজন আসে, তখন কিন্তু আমাদের ভেতরে এগুলো তৈরি হয়ে যায়। আমাদের সন্তানদের সাথেও যখন আমরা ইন্টারাকশন করি তখন আসে। কালকে রাত্রে সেশনে বলছিলাম যে একটাই আমি মানুষ, কিন্তু বিভিন্ন সিচুয়েশনে আমি বিভিন্ন ভাবে আলাদা আলাদা করে রিয়াক্ট করছি, তাই না? তো এগুলো এইরকম ভাবে হয়। ঠিক আছে, আজকে আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 6:30 বাজতে চললো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার কালকে দেখা হবে। হ্যাঁ, এগুলো কালকে হয়তো বিকেলের সেশনটা আমি অ্যাটেন্ড করতে পারবো না, তো সন্ধ্যের যে সেশন থাকবে, রাত্রের সেশনটা তখন। কালকে তো বৃহস্পতিবার, কালকে আমাদের রাতের সেশন থাকবে না, শুক্রবারের দিন আবার আমাদের রাতের সেশন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, বাই সবাইকে। সবাই ভালো থাকবেন, Yes. আবার কালকে দেখা হবে। ফোন দিবি? বাই। বাই করে দে ম্যাম, বাই। বাই। ওই ওই এটাও ম্যাম, ম্যাম সব ম্যাম দেখো। বাই, ভালো থাকবে তুমি। হ্যাঁ বলো, বলছে ভালো থাকবি ম্যাম। তুমি গুড নাইট জানাবে আমাদের সবাইকে, গুড নাইট বুঝেছো? বলো, বলো ভালো করে বলো। ও কিন্তু প্রত্যেকটা সেশন আমাদের অ্যাটেন্ড করে। একদম ম্যাম। হ্যাঁ বলো। ওইটা দিবি তো? আমি দুটো রাখুন বলছি। ওকে ওকে।
আচ্ছা, ও কিছু বানিয়েছে আমার মনে হয়, সেটা মনে হয় বললো, সেটা আমাকে দিবি তো, ওইটা জিজ্ঞাসা করলাম, বললাম ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই। ওকে, হ্যাঁ, গুড নাইট। Good.